প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর নতুন প্রজন্মের সামনে ফ্যাসিবাদের মুখোশ খুলে দেবে। সকালে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মৃতি জাদুঘরের উদ্বোধনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর কোনো একক দল ব্যক্তির প্ল্যাটফর্ম হবে না, কারণ বিপ্লবটা ছিল দেশের জনগণের। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে স্বৈরাচার ফিরিয়ে আনার সুযোগ করছে কিনা তা ভেবে দেখা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও জানান, ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। শহীদদের আকাঙ্ক্ষার একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নেয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এর আগে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায়, তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান সহ বিশিষ্টজনেরা। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানে নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। বায়াতুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে 11 দলের সমাবেশ। সেই সমাবেশে দলের নেতাকর্মীরা কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখনই এ কথা বলা হয়েছে, ওরা রামদা, চাপাতি, হক স্টিক নিয়ে সর্বসম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেই তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি নাই, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। এই শপথ হলো, আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারাই একমাত্র গার্ড, যারা এটা রক্ষা করবেন। জীবন দিয়ে হলো এটা রক্ষা করতে হবে। কারণ গত 53 বছরে অনেকেই বলেছিল যে অনেকেই নাকি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। আগামীতে আমরা দেখব কারা বাংলাদেশের পক্ষে, কারা বিপক্ষে, কারা লন্ডনী, কারা দিল্লি আর কারা ঢাকার অনুসারী, সেটা আগামী যুদ্ধে প্রমাণিত হবে। মুখে মুখে বললে প্রমাণ করা হবে না। আমি হেফাজতে ইসলামের ভাইদের একটু উদ্দেশ্য করে বলবো, লড়াইটা এখন বাংলাদেশের সংস্কারের লড়াই। লড়াইটা এখন গণভোটের রায় বাস্তবায়নের লড়াই। লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসুন, এই লড়াইতে আসুন। আমরা আর কোনো দ্বিধাবিভক্তি চাই না। কারণ বাংলাদেশের মানুষ, এখন বলা হয়ে থাকে মেয়ারে হক, আমি তো মানি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই যে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা প্রত্যেকটা মসজিদে বক্তব্য দিচ্ছেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করছেন, এইটা করা উচিত না। আমি বলবো, আসুন, ঐক্যবদ্ধভাবে আসুন। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনার বসে আপনার জুলুমতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে,
বাতিলের সাথে কোনো নেগোসিয়েশন করেন নয়। এই শিক্ষাটা মাদ্রাসায় আপনারা আমাকে দিয়েছেন, সেই শিক্ষা আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি না। এই জন্য আপনাদের একজন সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আমি হয়তো বেশি দূর কমই মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই, আসুন ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চরমনায় হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজতি বাইরা থেকে শুরু করে কোনো পরিচয় ছিল না, সবাই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে শহীদদের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম। সেই জায়গাটা 2 বছরের পরে আজকেও আপনাদের কাছে আহ্বান রাখলাম, আপনারা আশা করি আসবেন। জাতির এই সংকট মুহূর্তে কয়েকজন এর কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। তারেক রহমান 11 দলীয় সমাবেশে বক্তব্য রাখছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জুলাইয়ের মাধ্যমে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং গণতন্ত্রে উত্তরণের পথ তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শহীদদের স্মরণে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। একটি দুটি দিন করে 2 বছর কেটে গেছে, কিন্তু এখনো স্মৃতিতে অম্লান রক্তাক্ত সেই জুলাই। যেই দিনগুলোতে রাজপথে ছিল মানুষের ঢল, ছিল প্রতিবাদ আর প্রতিরোধ, সাথে ছিল স্বপ্নের বাংলাদেশ গড়ার তীব্র আকাঙ্ক্ষা। আর সেই দাবি আদায়ে দেশের মানুষ বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ। 2 বছর পর তাই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে উচ্চারিত হলো তাদের আত্মত্যাগের কথা। সকালে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। বিএনপি সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণ অভ্যুত্থানকে তৈরি করেছেন, আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন। এ সময় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকারকে নিয়ে যারা চক্রান্ত করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের মোকাবেলা করা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, আমরা রাজপথে রয়েছি। জুলাই শুধু একটি আন্দোলন নয়, এটি বাংলার ইতিহাসে স্থান করে নেয়া একটি প্রজন্মের স্মৃতি। তাই আয়োজন শেষ হলেও শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এখন সবার সামনে। সিফাত ফারুকী, 71, ঢাকা। 2024 সালে আজকের দিনে ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বদলে দেয় দেশের রাজনৈতিক বাস্তবতা। জুলাই শুধু ক্ষমতার পরিবর্তনের গল্প নয়, এটি একটি প্রজন্মের আত্মত্যাগ, মানুষের প্রত্যাশা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের শুরু। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা নিয়ে মীমাংসিত বিষয় নতুন করে আসে আলোচনায়। উচ্চ আদালত কোটা ব্যবস্থা আবারও বহাল করলে বিক্ষুব্ধ হয় ছাত্র সমাজ, গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পেছনে তখন স্বৈরাচারী শাসনের বিরোধী মত দমনের 1 যুগেরও বেশি সময়ের দমন, নির্যাতন আর নিপীড়নের কালো অধ্যায়। ছাত্রদের দাবি দেওয়া ভিত্তিক আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা উগ্রভাবে বল প্রয়োগ করলে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো দেশ।
রাজপথে নামে ছাত্র, তরুণ, অভিভাবক, শ্রমজীবী মানুষ। ধীরে ধীরে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে, যেখানে প্রতিটি দিন ছিল উত্তেজনায় ভরা, প্রতিটি রাত ছিল অনিশ্চয়তা। এই আন্দোলনে সম্মুখভাগে ছিলেন শিক্ষার্থীরা। তবে বিভিন্ন পর্যায়ে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন ও অংশগ্রহণ করে এই গণ আন্দোলনে। একই সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততায় এটি একটি বিস্তৃত গণ আন্দোলনে পরিণত হয়। সংঘর্ষ, প্রাণহানি আর অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আন্দোলন পৌঁছে যায় চূড়ান্ত পরিণতিতে। ৩৬ দিনের ছাত্র জনতার লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত পতন ঘটে তৎকালীন সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। শুরু হয় বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়। এখন আমি যদি আপনার সেই ৫২ সালের রাজনীতি করতে যাই, ইভেন আপনার ৮২, ৮৪ অথবা ৯১, ৯২ রাজনীতি করতে যাই, সেটা সঠিক হবে না। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কতগুলো বাস্তবতা বেরিয়ে এসছে। সেই বাস্তবগুলোকে মোকাবেলা করেই কিন্তু চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে। জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি প্রশ্ন তোলার সাহস, অধিকার আদায়ের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বাঁক, যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে জনতার শক্তি যখন এক হয় তখন বদলে দিতে পারে একটি দেশের গতিপথ। শফিকুল হক, ৭১, ঢাকা। আমদানি হওয়ায় হিলি স্থলবন্দরে পাইকারি ও খুচরা পর্যায়ে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৯০ থেকে ১০০ টাকা। মরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতার মাঝে। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিনে প্রচুর দাম বেড়েছে কাঁচামরিচের। প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে রাখতে গত রোববার মরিচ আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার থেকে আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দর দিয়ে প্রথম দিন ৩টি ভারতীয় ট্রাকে ২১ টন এবং মঙ্গলবার ১২টি ট্রাকে ৭৫ টন ৫২০ কেজি কাঁচামরিচ আমদানি হয়। আমদানি হওয়ায় খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে দাম। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে বলছেন বিক্রেতা। দাম কমে আসায় সন্তুষ্ট ক্রেতা। কালকে বৈকালে কাঁচামরিচ বেশি আমরা ২৪০ টাকা কেজি, আজকে হলো ১৫০ টাকা ৬০ টাকা কেজি, ১৬০-৫০। আর একটু কমলে ভালো হয়, ৫০-৬০ টাকা কেজি হলে ভালো হয়। ভারতীয় কাঁচামরিচের আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কমবে বলছেন আমদানিকারক। মাল ঢোকার পরে অলরেডি কাঁচামরিচের দাম আজকের বাজার ১৩০ থেকে ৫০ টাকার মধ্যে প্রকার হতে বেচা কিনা হচ্ছে এবং আমদানি আরও পাইপলাইনে আছে, আরও মাল আসবে, আসলে বাজার আরও কমে যাবে। বিকাল ৪টা পর্যন্ত আপনার হচ্ছে ৭ গাড়ি হিলিপোর্টে মরিচ আমদানি হয়েছে। আরও হয়তো হওয়ার সম্ভাবনা আছে, যদি সময় আছে। যদি এরকম অব্যাহত থাকে তাহলে মরিচের দাম আরও কমে যাবে, আপনার ১৫০ থেকে ২০০-র মধ্যে পার কেজি চলে আসবে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে এ পর্যন্ত বন্দরের ৮৬ জন ব্যবসায়ী ৩৮,৯১০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।